শুরু করে দিই। তো এখন যেটা দেখাবো হচ্ছে যে আমাদের, আমি কি বাংলাদেশের ইকোনমি নিয়ে কথাবার্তা বলছিলাম বলছিলাম কিনা? না স্যার, বলেন নাই স্যার। আচ্ছা, না বললে আমি একটু বলতেছি। দেখেন, এই প্রথম নিউ ওয়ার্ক প্যারাডাইম, এইটা কিন্তু এই বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট না, নট ইম্পর্টেন্ট লিখে দেই, চাইলে নাও পড়তে পারেন, সমস্যা। নিউ ওয়ার্ক প্যারাডাইম বলতে যেটা বোঝায় যে নতুন টেকনোলজি এবং নতুন সিস্টেমে যে আমরা যে কাজ করে থাকি, যেমন হচ্ছে দেখেন ইদানিং কিন্তু মানুষ রিমোট ওয়ার্ক করে। তো এই নতুন স্ট্রাকচার এবং নিউ টেকনোলজি, অনেক সময় নতুন টেকনোলজি আমরা দেখা যাচ্ছে যে ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কাজ করতেছি। সো এই রিমোট ওয়ার্ক, অনেক আমাদের যে মিলু আছে যে ফোর্থ ইয়ার এবার বেরোয় যাচ্ছে, ও কিন্তু রিমোট জব করে, ও কিন্তু পার্মানেন্ট জব, অনেকে মনে করে ফ্রিল্যান্সিং, না কিন্তু ও কিন্তু রিমোট জব করে, যেটা হচ্ছে দূর থেকে করা যায়, বাট সেম অ্যাজ অফিস, মানে অফিসই করা লাগে, বাট মানে দূর থেকে, দূরে একটা অফিস সেট আপ করে সেখান থেকে করা লাগে। আচ্ছা, তারপর ফ্লেক্সিবল ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, ধরেন যারা ডেভেলপার, যারা ডিজাইনার, তারা নিজেদের মতো কাজটা করে দিলেই হলো, সারাদিন অফিসে বসে থাকার তো দরকার নেই। তারপরে হচ্ছে আপনার প্রজেক্ট বেসড ওয়ার্ক, দেখা যাচ্ছে যে আগে কি হতো, অফিস নিজেদের মতন কাজ করতেই থাকতো করতেই থাকতো, কিন্তু এখন কি প্রজেক্ট নিয়ে নিয়ে কাজ করে, যাতে প্রত্যেকটা গোল মাইলস্টোন অ্যাচিভ হয়। আচ্ছা, এটাও খুব একটা ইম্পর্টেন্ট না, গিগ ইকোনমি খুব একটা ইম্পর্টেন্ট না। তো এটাও না চাইলেও না পড়তে পারেন, বাট মানে খুব ইমার্জিং টপিক টপিক বলে আমি এই জিনিসটা আপনাদের just জানাই রাখতেছি, এই ছাড়া আর কিছুই না। গিগ ইকোনমি বলতে যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত তারা জানেন খুব ভালোভাবেই, যে আপনার একটা গিগ থাকে, আপনার একটা পরিচয় থাকে, আইডেন্টিটি থাকে, সেটা দিয়ে এই যে বিভিন্ন ফাইবার আর আপওয়ার্ক এইসব জায়গায় হচ্ছে যারা মানে যে যে কাজ করে সেটা শোকেস করে রাখে। ওই শোকেস যে পোর্শনে করে, মানে যে ওয়েতে করে, সেটা বলা হয় গিগ। আপনার ডিটেলস, আপনার সবকিছু সেখানে থাকে, মানুষ আপনার একটা নির্দিষ্ট কাজের জন্য সেখান থেকে হায়ার করে। তো এখানে সুবিধা মানে কি? স্যার একটা দোকানের মতো। হ্যাঁ, একটা দোকানের মতো। হ্যাঁ, অনেকটা দোকানের মতো, হ্যাঁ, দোকানের মতো। আগে যেমন, মানে আমি যদি, আপনারা যদি কিছু মনে না করেন, তো হচ্ছে এটা অনেকটা আগে আমাদের দিনে যারা আমাদের এলাকায় বলে জোন খাটা, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, মানে অর্থাৎ যারা দিন মজুর, মানে ভালো শুদ্ধ ভাষায় যাকে দিন মজুর বলে, ওনারা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াই থাকতেন। বা আমাদের যশোরও এই যে চুরমনকাঠি দেখবেন, চুরমনকাঠি সকালবেলা দেখবেন যে যারা দিন মজুর, ওনারা কিন্তু দাঁড়াই থাকে, যে কেউ দেখাচ্ছে যে বেড়া দিতে এক্সপার্ট, কেউ দেখাচ্ছে যে সবজি চাষে এক্সপার্ট। তো যেহেতু ওনারা যে 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 বিষয়ে এক্সপার্ট, ওনারা ওনাদের আহ, মানে সেই টাইপের লোক কিন্তু হায়ার করে নিয়ে যায়। তো অনেকটা ওইরকমই, যে আপনি কি পারেন সেটা আপনি শো করে রাখেন এবং আপনার ডিটেলস দিয়ে রাখেন, স্যার, কন্ট্যাক্ট ডিটেলস, মানুষ আপনার হায়ার করে। বলেন। স্যার, স্যার, ফাইবারে কাজ করা ঠিক আছে আমার জন্য হারাম না হালাল স্যার? এখানে যে লেওয়ারেজ একটা ব্যাপার আছে স্যার, এটা কি? কি কিসের ব্যাপার আছে? স্যার ওই যে ফাইবারে, স্যার ফাইবার বা আপওয়ার্ক বা স্যার ধরেন এখানে যে কাজ করাটা কি আমাদের জন্য হারাম স্যার? ফাইবারটা তো মূলত স্যার ইসরায়েলি সাইট স্যার, এই জন্য কি আমাদের জন্য এটা কাজ করা কি স্যার হারাম না হারাম স্যার? এখন আমি তো ভাই মানে আইপি টিচার, আমি তো মানে থিওলজির টিচার না, বা ইসলামিক বিষয়ের, এটা হচ্ছে যে ইসলামিক যারা স্কলার ওনাদের কাছে শুনতে হবে, বুঝছেন? কেননা এই বিষয়ে জি আমি স্যার। বলাটা আসলে সমীচীন হবে না। কারণ আমি আসলে ধর্ম বিষয়ে শুধু নামাজ কালাম পড়তে জানি, প্লাস নিজের ইবাদতটা করতে জানি, এর বাইরে আসলে আমার জ্ঞান অত বেশি নাই। তো এমনি যদি আপনি বলেন যে সিস্টেম, যেটা সিস্টেম হারাম না, যে ফাইবারের সিস্টেম হালাল, যে আপনারে একজন কাজ পাওয়াই দিচ্ছে, তারে আপনি কিছু টাকা দিচ্ছে, সে আপনার যোগাযোগ করাই দিচ্ছে, যে ভাই আরেকজনের ফোন দিয়ে যাচ্ছে যে ভাই আপনার তো, আপনি বলছিলেন যে অমুক যে ডিজাইন পারে তারে তারে দরকার, তো আমি তারে পাইছি, আপনি তার কাজ দেন। তো আপনি যে সেখানে কাজ করলেন, এখানে হারামের কিছু নাই। বাট আপনি যেটা বললেন যে একটা পার্টিকুলার দেশের প্রতিষ্ঠান, এবং সেই পার্টিকুলার দেশটা যদি কোনো খারাপ কাজের সাথে জড়িত থেকে থাকে, তো সেক্ষেত্রে সেটা মানে ইথিক্সের বিষয়, বা আপনার যদি ধর্মীয় দৃষ্টি, যেহেতু তারা মানে ইসলাম ধর্মের সরাসরি বলি যে তারা কি বলে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করেছে, তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার ইথিক্যাল ব্যাপার, প্লাস হচ্ছে এটা হালাম হালালের বিষয়টা হচ্ছে আমি ভাই বলতে পারবো না, কেননা হারাম হালালটা বলতে পারবেন হচ্ছে আরো যারা ওই যে আহ, মানে ইসলামিক চিন্তাবিদ যারা, ওনারা বলতে পারবে। তবে সিস্টেম সিস্টেম হারাম না, এতটুকু আমি বুঝি। জি আমার স্যার। কথা পরিষ্কার কিনা? জি স্যার। আচ্ছা, এখন দেখি, এইটা হচ্ছে যে আপনি মানে বুঝলেন যে আসলে ডিজিটাল ওয়ার্ল্ডে এই জিনিসগুলা খুবই আহ, মানে
কমন অড, তবে আমাদের এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এবং এর যে অপরচুনিটি বাংলাদেশে কিন্তু হিউজ একটা জব ক্রিয়েট হইতে পারে, এটাও ইম্পর্টেন্ট না। কিন্তু মানে জাস্ট আমি বলে রাখছি, জানাই রাখছি এই জিনিসগুলা, যে বা এইটা আপনি এই বাংলাদেশে এটা পড়েন, এটা হচ্ছে পড়ার দরকার আছে, যে এটা জব ক্রিয়েট করে। দেখেন যে অনেক মানুষ যারা বেকার হয়ে থাকতো, কিন্তু তারা এই ফ্রিল্যান্সিং করে কিন্তু ভালো কাজ করতেছে, বা রিমোট জব করে ভালো আর্নিং করতেছে। তারপরে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ আছে এই ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে। তারপর রিমোট ওয়ার্কের মাধ্যমে আপনি অনেক ভালো স্যালারি জব করতে পারেন আমাদের মতো দেশ থেকে। তো ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আপনার আপনি একটা নির্দিষ্ট কাজের মধ্যে আছেন, আপনার বাড়ির দিকে ব্যস্ততা আছে, সো আপনি আপনার ফ্রি টাইমে কাজ করতে পারলেন। তো এখানে আমাদের ইকোনমির একটা বুস্ট হওয়ার সুযোগ আছে। তারপরে ব্লু ইকোনমি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ব্লু ইকোনমি মানে সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আপনার যে অর্থনৈতিক কার্যক্রম, সেটাকে আমরা বলতেছি ব্লু ইকোনমি। তো এই ব্লু ইকোনমির মধ্যে আমরা কি কি পাচ্ছি, যে মেরিন রিসোর্স, মেরিন ট্রান্সপোর্ট, শিপিং এবং লজিস্টিক্স, মানে বিভিন্ন রসদ, বিভিন্ন পণ্যদ্রব্য এক দেশ থেকে আরেক দেশে আমরা আহ, পাঠাইতে পারি। এই যে শিপিং এর যে মাধ্যম, এটা হচ্ছে এই ট্রান্সপোর্টেশন মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ সেক্টর সমুদ্র। কেন আপনারা জানেন যে সমুদ্র পথে কিন্তু আহ, ভাড়া অত্যন্ত কম। একটা সিম্পল গার্মেন্টস এই জিনিসটা খুব মানে যারা জব করে সিনিয়র ভাইরা আপনারা শুনে দেখবেন যে আহ, এই কথাটা প্রায়ই বলে যে যদি আমার প্রোডাক্ট এয়ার করা লাগে তাহলে তো অনেক লস হয়ে যাবে। এই কথা দেখবেন প্রায়, মানে টাইমলি যদি শিপমেন্ট না হয় তাহলে বিমানে ওদের এই প্রোডাক্টটা পাঠাইতে হয়, সেটা হিউজ কস্টলি। কিন্তু গাড়িতে আপনি যদি জাহাজে পাঠাইতে পারেন, সেটা অনেক কম কস্টে আপনি পাঠিয়ে দিতে পারেন। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিল সবার। জি স্যার, শোনা শোনা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করলাম তাহলে আবার। দেখেন, আপনার হচ্ছে তো একটা বিষয় হচ্ছে যে এই সমুদ্র সম্পদের কিভাবে ব্যবহার করা যেতে পারে, যে খুব অল্প টাকায় আমরা ট্রান্সপোর্টেশন করতে পারি। যেমন আপনারা যদি মানে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কেউ যদি নদী পার হয়ে থাকেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে ব্রিজ পার হয়ে ভ্যানে করে একটা জায়গায় যাইতে কত কষ্ট লাগে, আর নদী পার হয়ে যাইতে কত কষ্ট লাগে। নদী পার হইতে সর্বোচ্চ 5 টাকার বেশি কোথাও ভাড়া নাই, মানে এপার থেকে ওপারে যাইতে। তো সমুদ্র পথের ভাড়াটা সব সময়ই কম জাহাজে। তো একটা জিনিস যদি আপনি গাড়িতে পরিবহন করেন, সেটা যদি 5 টাকা খরচ হয়, বিমানে পরিবহন করলে সেটা খরচ হবে 50 টাকা বা 30 টাকা। আর জাহাজে খরচ পরিবহন করলে সেটা খরচ হবে 20 পয়সা। এতটাই চিপ। তো এটা একটা গুরুত্বপূর্ণ আহ, কাজে আমরা ব্যবহার করতে পারি আমাদের সমুদ্রকে, যেহেতু আমাদের হিউজ সমুদ্র সীমা রয়েছে। বাংলাদেশের এই সম পরিমাণের চাইতেও বেশি সমুদ্রের মধ্যে আমাদের জায়গা আছে। তো এখানে সমুদ্র আইন আছে, সেই অনুযায়ী সেসব বিষয়ে আমি যাচ্ছি না। বাংলাদেশ কেস করে আন্তর্জাতিক আদালতে কেস করে এটা পাইছিল ভারতের কাছ থেকে এই জিনিসটা মানে কেস করে, বা ভারত মামলায় হেরে গেছিল, পরে হচ্ছে বাংলাদেশ এটা আহ, পেয়ে যায় আর কি, আইন অনুযায়ী। কিছু অংশ ভারতের, কিছু অংশ মনে হয় মায়ানমারের কাছ থেকেও কিছু অংশ পেয়ে যায়, মানে মামলা করে। তো ফিশিং, আপনি মাছ মাছ ধরতে পারেন, এবং সেখানে বিভিন্ন সি ফুডের বিজনেস, এটা হিউজ বিজনেস, এবং এই সি ফুডটা রপ্তানি করতে পারেন, যেটা আচ্ছা। বারবার কি হচ্ছে, আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি কেন? হ্যালো, শুনতেছেন? জি স্যার, শোনা যায় এখন। আচ্ছা। তো দাঁড়ান, আমি শেয়ার করতে ভুলে গেছি। যাই হোক, আমি আমার কথায় আসি। তারপর ট্যুরিজম, ট্যুরিজম একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে সাগরে ঘুরতে যায়, আপনি এই সেন্ট মার্টিন যান, কক্সবাজার যান, কুয়াকাটাতে যান, এইগুলো একটা খুব গুরুত্বপূর্ণ। আর রিনিউয়েবল এনার্জি, এই যে মানে আপনার উইন্ড পাওয়ার এবং ওয়েভ এনার্জি, এটা ইউজ করে কিন্তু আমরা শক্তি উৎপাদন করতে পারি, যেটা বিদ্যুৎ শক্তি। তো বুঝতেই পারতেছেন, যেহেতু আমাদের অনেক বড় সমুদ্র সীমা রয়েছে, তাহলে আমাদের এখানে হিউজ অপরচুনিটিও আছে। তো আমরা এই অপরচুনিটিটা কিভাবে কাজে লাগাইতে পারি, স্যার, এটা নেক্সট টপিক। বলেন। স্যার, অন্যের সমুদ্র সীমা ব্যবহার করলে কি ট্যাক্স বা এরকম কিছু দেওয়া লাগে? না না, ট্যাক্স এর বিষয় না। অন্য সমুদ্র সীমা ব্যবহার করলে, আপনি ধরেন আরেকজনের সমুদ্র সীমা ব্যবহার করে অন্য দেশে যাবেন, তাহলে আপনি ট্যাক্স সেখানে দিতে হবে। অথবা আন্তর্জাতিক সমুদ্র সীমা আছে, সেইখানে আবার ট্যাক্স ফ্রি, সেখানে হচ্ছে সবার অধিকার। সেটা সেটা গভীর সমুদ্র, সেটা আলাদা বিষয়। তো কারণ আচ্ছা। টেরিটরির মধ্যে ইউজ করলে তাহলে তো মানে সিস্টেম আছে বিভিন্ন রকম, সেক্ষেত্রে আপনার ট্যাক্স পে করতে হয়। বন্দর ইউজ করলে বিশেষ করে আপনার বন্দর তো ইউজ করাই লাগবে।
আপনি কি একটানা চলতেই থাকবেন? আপনার তো বন্দর ইউজ করা লাগবে, সেক্ষেত্রে আপনার ট্যাক্স দিতে হবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে যে আপনার বাংলাদেশ কিভাবে আহ, এই এটা বেস্ট ইউটিলাইজ করতে পারে এই সুযোগটা, সেটা হচ্ছে যে সাস্টেনেবল ফিশিং, বিভিন্ন ফিশিং সিস্টেম ডেভেলপ করতে পারে, যেমন বাংলাদেশ ফিশারিজ একাডেমি, মানে বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি, এরা এই ধরনের কাজগুলো করে থাকে। ওরা বিভিন্ন ফিশিং বোটে ওরা চাকরি পায়। তো এই ফিশারিজ অ্যাকুয়াকালচার, কোস্টাল ট্যুরিজমের বিষয়গুলো আমাদের কিন্তু এখনো অনেক পোর। বাইরে থেকে মানুষ এসে যে সমুদ্রে বেড়াতে যাবে, এই সুযোগটা কিন্তু এখনো পর্যন্ত ইভেন ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডেও হয়নি। তো যদি অনেক চিপ বাংলাদেশে, তো এই চিপ যেহেতু, সেটা আমরা কাজে লাগাতে পারি। তো এর জন্য আমাদের সুযোগ সুবিধা বাড়াতে হবে, সরকারি আহ, প্রণোদনা বা সদিচ্ছাও দরকার, সেই সাথে উদ্যোগের দরকার, ভালো ভালো উদ্যোক্তা দরকার এখানে। কেননা ট্যুরিজমে হিউজ সম্ভাবনা আছে। কোস্টাল ট্যুরিজম, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, রিনিউয়েবল এনার্জি, আমরা উইন্ড মিল স্থাপন করতে পারি। তারপরে হচ্ছে ইদানিং সমুদ্রের ঢেউয়ের ওঠানামারে শক্তিরে কাজে লাগাই কিছু আহ, শক্তি উৎপাদন করা হয়ে থাকে, বিদ্যুৎ, সেটাও আমরা নজর দিতে পারি। তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের কথা তো আগেই বললাম। আর এনভায়রনমেন্টাল প্রোটেকশন, দেখেন সমুদ্র কিন্তু হিউজ অক্সিজেন রিলিজ করে। সো এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য আমরা যদি সমুদ্রটাকে ক্লিন রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের এবং সমুদ্রটা যদি আমরা দূষণ মুক্ত রাখতে পারি সহজ কথায়, তাহলে আমরা কিন্তু এনভায়রনমেন্টালি ফ্রেশ একটা জাতি হিসেবে গড়ে উঠতে পারবো। এরপরে আসি, এই পর্যন্ত ওকে, যদি ওর কাছে পরের টপিকে যাই, সময় কম, একটু রেসপন্স দেন। জি স্যার। ওকে, এরপর আসি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, বাইরের দেশের কোম্পানি বা বাইরের দেশের মানুষ বাংলাদেশে এসে কোম্পানি তৈরি করবে, অথবা বাংলাদেশের কোম্পানিরা কিনে নিবে, নিয়ে তারাই এখানে ব্যবসা করবে। এই ধরনের ঘটনাকে আমরা বলছি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই। তো এফডিআই হইলে অনেক সুবিধা, এবং বাংলাদেশে এফডিআই খুব গুরুত্বপূর্ণ বিধায়, এবং এফডিআই অ্যাট্রাক্ট করার জন্য বিভিন্ন ইকোনমিক জোনের কথা আপনি শুনেছেন, যে বেবজা, যেগুলো হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। হ্যাঁ, তো এই এরা কি করে, বিভিন্ন জায়গায় ইকোনমিক জোন তৈরি করে, যেমন ইপিজেড তৈরি করে। আমাদের ব্যাচের একটা ছেলে আছে, ওই যে প্রধানমন্ত্রীর দপ্তরের অফিস, ও হচ্ছে আপনার হচ্ছে ওই যে বেজার আহ, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। একটা ওই যে চিটাগাংয়ের আনোয়ারাতে একটা সম্ভবত ইপিজেড আছে, ওই ইপিজেডে হচ্ছে ওরা ওর দায়িত্ব। তো গভর্নমেন্ট ওইখানে কি করে, যে খুব অল্প ট্যাক্সে ফ্যাক্টরি করতে দেয় বাইরের কোম্পানিগুলারে। তো সেক্ষেত্রে সে টাকা নিয়ে আসে বাইরে থেকে, সো বাংলাদেশের ওই টাকাটা লাভ হয়ে যায়। আবার বাংলাদেশে হিউজ একটা জব ক্রিয়েশন হয়। তো জব ক্রিয়েশন হইলে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়। আর তাদের লাভ হচ্ছে যে এখানে অল্প মূল্যে তারা শ্রমিক পায়, তারা হিউজ একটা ট্যাক্স সুবিধা পায়। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ইউরোপের একটা কোম্পানি, কিন্তু তাদের ওইখানে প্রোডাক্ট তৈরি করে যদি তারা বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করতে হয়, বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এসে বিক্রি করতে হয়, তাহলে তাদের হিউজ একটা কস্ট চলে যায় ট্রান্সপোর্টেশনে। কিন্তু তারা যদি লোকালি যদি উৎপাদন করে সে এখানে বিক্রি করতে পারে, তাদের মানে সেই ট্রান্সপোর্টেশন কস্টটা সেভ হয়। তো এটা একটা মিউচুয়াল বেনিফিট। তো আসি এখন, এগুলো তো আলোচনা করলাম যে এই এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হইলে যে ইকোনমিক গ্রোথ নিশ্চিত হয়, জব ক্রিয়েশন হয়, তো এবং স্কিল ডেভেলপমেন্টেরও সুযোগ পায় বাংলাদেশের মানুষ, টেকনোলজি ট্রান্সফার হয়, এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ ইকোনমিক গ্রোথের সাথে এই টেকনোলজি ট্রান্সফার অনেক গুরুত্ব, কারণ তারা তাদের দেশের টেকনোলজি বাংলাদেশে নিয়ে আসে। যেমন বাংলাদেশে ধরেন এই যে ব্যাট বিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলাদেশে এই মানে সিগারেট তৈরি করার ক্যাপাসিটি বাংলাদেশের কোনো কোম্পানি ছিল না, আকিজের ছিল না, আকিজ বিডি ফ্যাক্টরি ছিল না। বাট যখন ব্যাট বিসি আসলো, তখন কিন্তু এই টেকনোলজিটা কিন্তু আমরা শিখতে পারলাম। যেমন এই এই কথাটা আমরা বলতে পারি হোন্ডা, হিরো হোন্ডা। আগে এক সময় অনেকে শুনেছেন যে হিরো হোন্ডা, কেউ শুনেছেন, নাম শুনেছেন এই মোটরসাইকেলের, হিরো হোন্ডা স্প্লেন্ডার প্লাস, খুব মানে ফেমাস একটা মোটরসাইকেল ছিল এক সময়। কেউ দেখেছেন বা শুনেছেন? জি স্যার। তো এই জি হিরো, স্যার, দেখছি স্যার। হ্যাঁ, ইব্রাহিম স্যার হিরো হন্ডা হ্যাঁ, চালায়। তো এই হিরো কোম্পানি বা ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ান কোম্পানির জয়েন্ট ভেঞ্চার করলো। সো তাদের জাপানিজ টেকনোলজি কিন্তু ইন্ডিয়া নিয়ে নিল। সো টেকনোলজি ট্রান্সফার কিন্তু ঘটে এই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হইলে। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়, দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়। তারপর হচ্ছে গ্লোবাল মার্কেটে আমাদের অ্যাক্সেস বাড়ে, যে আমাদের দেশের মেড ইন বাংলাদেশ পণ্য পৃথিবীর, কেন ওরা তো গ্লোবাল ব্র্যান্ড, তো ওরা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের বা মেড ইন বাংলাদেশ পণ্য দিতে, তো গ্লোবাল মার্কেটে আমাদের অ্যাক্সেস বাড়ে। তারপর হচ্ছে বিভিন্ন ইনোভেশন, মানে যখন
কোলাবোরেশন হবে তখন তো ইনোভেশন আসবে, এগুলো আপনারা আমার থেকে আরো ভালো বোঝেন। ব্যালেন্স অফ পেমেন্ট অর্থাৎ আমাদের যে ফরেন রিজার্ভ, কারেন্সি রিজার্ভ কিন্তু বাড়ে, কেন তারা যে ইনভেস্টমেন্ট করতে যে ডলার নিয়ে আসে সেটা কিন্তু আমাদের রিজার্ভেই জমা হয়। সো এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো দিক। আচ্ছা, একটা জিনিস আপনাদের আমি দেখাইতে পারতেছি না, এটা আপনাদের হয়তো একটু সেলফ স্টাডি দিয়ে দিব, সেটা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ এবং কেন কোন একটা দেশের ফরেন এক্সচেঞ্জ দরকার হয়, কারেন্সি রিজার্ভ কেন দরকার হয়। এই জিনিসটা আমি আসলে এটা মূলত আমদানি রপ্তানি আমদানির জন্য, আমদানি রপ্তানির ব্যালেন্স রাখার জন্য এটা দরকার হয়, বিশেষ করে আমদানির জন্য দরকার হয়। তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু সেলফ স্টাডি দিলাম, একটু নোট রাখেন যে ফরেন এক্সচেঞ্জ কি, কেন ফরেন এক্সচেঞ্জ দরকার, মানে দরকার হয় একটা দেশের জন্য, এবং ফরেন কারেন্সি রিজার্ভ কেন একটা দেশ ফরেন কারেন্সি রিজার্ভ ছাড়া চলতে পারে না, এটা কেন, এটা এই উত্তরটা শুনে আপনারা নিজেরা পড়বেন। এটার আমি ডিটেলস বলতেছি না, এটা মানে সময় নাই বিধায় আসলে বলতে পারলাম না, সরি ভাই। একটা টপিক একটু নিজেরা দেখে নিয়েন, খুব কম, মানে সার্চ দিলেই পাবেন, খুব ইজি টপিক, কঠিন কিছু না। যাই হোক, তো এফডিআই বাংলাদেশে হচ্ছে আপনার যেটা দেখালাম যে কি ইনিশিয়েটিভ নিলে, এখন কি করলে বাংলাদেশে মানে বাইরের দেশের মানুষ বাংলাদেশে ইনভেস্ট করতে বেশি আগ্রহী হবে। তো একটা হচ্ছে যে বিজনেসের এনভায়রনমেন্টটা ক্লিন রাখা, রাজনৈতিক পরিস্থিতি সুন্দর রাখা। আমরা দেখা যাচ্ছে যে কেউ ব্যবসা করতে হলো, তার প্রতিষ্ঠান ভেঙে দিলাম, প্রতিদিন তাদের আন্দোলন করলাম, তাদের বললাম যে এত টাকা বেতন না দিলে হবে না, তাদের উপর ইচ্ছা মতো ট্যাক্স বসালাম। তারা দেখাচ্ছে যে একটা কাগজ, সচিবালয় একটা কাগজ নিয়ে গেল যে এটা একটু পাস করে দেন, বললাম যে 7 দিন পরে দেখা করেন। বাংলাদেশের সিনারিও যেটা, আসলে কেউ কিছু মনে করেন না। আহ, এই ধরনের কাজ যদি আমি করি, তাহলে আলটিমেটলি কিন্তু আমার বিজনেসটা মানে তারা কিন্তু ইন্টারেস্টেড হবে না বাংলাদেশে ইনভেস্ট করতে। সো এই বিজনেস এনভায়রনমেন্টটা আমাদের ভালো রাখতে হবে এবং তাদের সার্ভিসটা সবসময় ওকে রাখতে হবে এবং দুর্নীতি মুক্ত রাখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন, যদি রাস্তাঘাট না থাকে, তারা উৎপাদন করে রাস্তাঘাট এতই খারাপ যে নিয়ে যাইতে পারে না, এটা তো লাভ নাই। আপনার ফ্যাসিলিটি নাই, আপনার কি বলে ইলেকট্রিসিটি নাই, তাহলে কেউ কি এসে সে ইলেকট্রিসিটি পাচ্ছে না, সে গ্যাস পাচ্ছে না, তাহলে সে প্রোডাকশন চালাবে কি করে। সো আপনার এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং সাপ্লাইজ গুলা একদম ওকে রাখতে হবে। আচ্ছা, ইনসেন্টিভ অফার করতে হবে, আপনার ট্যাক্সের ছাড় দিতে হবে, যে অল্প ট্যাক্সে আমি ট্যাক্স নিব না, জান ট্যাক্স মাফ। তখন মানুষ তো ট্যাক্স দিতে হচ্ছে না, মানুষ ইজিলি ব্যবসা করবে, তখন তারা ফ্যাক্টরি স্থাপন করবে, করলে আমাদের লোকের চাকরি বাকরি হবে। আচ্ছা, বিভিন্ন জায়গায় প্রমোট করা, বাংলাদেশে এই বিষয় আছে, আপনারা আসেন ইনভেস্ট করেন, বিভিন্ন এক্সপো করা বিদেশে, যে যাতে ফরেন ইনভেস্টররা মানে আগ্রহী হয় ইনভেস্ট করতে, এবং প্রোটেকশন দেয়া, যে তারা ইনভেস্ট করলো কিন্তু দেখা যাচ্ছে রাতারাতি কোম্পানি কিছু বন্দুকধারী এসে বোর্ড অফ ডাইরেক্টর জিম্মি করে কোম্পানি লিখে নিল, মানে মজা করে বলতেছি, বাট এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। তো অথবা দেখা যাচ্ছে হুট করে কেউ জালিয়াতির মাধ্যমে কোম্পানির টাকা পয়সা সব নষ্ট করে দিল। তো এমন আইনি ব্যবস্থা করতে হবে যাতে আপনি তাদের মানে ইনভেস্টমেন্টটা সেফ থাকে। তারপরে হচ্ছে আপনার আহ, আমাদের দেশে স্কিল ওয়ার্কফোর্স তৈরি করতে হবে। দেখা যাচ্ছে আসলেও ব্যবসা করতে, কিন্তু ভালো ওয়ার্কফোর্স পাচ্ছে না, স্কিল ম্যান পাওয়ার নাই, তাহলে তারা ব্যবসা করতে পারবে না। সো আপনার ম্যান পাওয়ারে স্কিল করতে হবে। ইন্টারন্যাশনালি বাংলাদেশের মার্কেটারের পরিচয়, এগুলো কমন, এগুলো। তারপর হচ্ছে পলিটিক্যাল, এবং যেটা গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল এবং ইকোনমিক স্টেবিলিটি। মানে আপনি যদি পলিটিক্যালি স্টেবল না থাকেন, প্রতিদিন আন্দোলন হয়, প্রতিদিন মারামারি হয়, তাহলে আলটিমেটলি কেউ এখানে ব্যবসা করতে আসবে না। সো আপনারা এই পলিটিক্যাল এবং ইকোনমিক স্টেবিলিটি আপনাকে এনশিওর করতে হবে, তাহলে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বেশি বেশি আসবে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে আমি একটু স্মরণ করাই দিতে চাচ্ছি, যে আপনারা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই দুই এবং হচ্ছে ডাব্লিউটিও, এই বিষয়গুলো আমি হচ্ছে আপনাদেরকে পড়াইছিলাম এবং অ্যাসাইনমেন্ট দিছিলাম, আমার খুব ভালো করে মনে পড়ে। তো অ্যাসাইনমেন্ট যেহেতু দিয়েছিলাম, তো আপনাদের আরেকবার শুনে দেখাই দিচ্ছি। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং এর হচ্ছে সদর দপ্তর কোথায়, প্রতিষ্ঠা কবে, পারপাস কি, পারপাস হচ্ছে, এগুলো সব কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট করছেন, এদের আমি ডিটেলসে যাচ্ছি না। এবং এখানে আমি যে ইউটিউব, এই সরি উইকিপিডিয়া লিঙ্ক দিচ্ছি, এখানে আপনার সবকিছুই একটা প্রিসাইজ তথ্য আপনারা পেয়ে যাবেন। তারপর হচ্ছে ডাব্লিউটিও কবে প্রতিষ্ঠা হয়, কোথায় প্রতিষ্ঠা হয়, এর কাজ কি, ট্রেড ট্রেড নিগোসিয়েশন করা হচ্ছে মূল কাজ, এগুলো সব ক্লাস আলোচনা করছি এবং আপনাদেরকে অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম। তো আইএমএফ কিভাবে যেসব কান্ট্রি ক্রাইসিসে আছে তাদেরকে হেল্প করে, সেটা আমরা একটু দেখবো। যে এখানে হচ্ছে যে পলিসি সাপোর্ট দেয়, যে তাদের কিভাবে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা
যেমন ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় বা কিভাবে সুন্দর ওয়েতে মানে সঠিক ওয়েতে চালানো যায়, সে পলিসি সাপোর্ট তারা দিয়ে থাকে। অনেক সময় ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও তারা দেয়, মানে একদম নগদ টাকা, যেমন বাংলাদেশ এখন ঋণ নিচ্ছে আইএমএফ থেকে, এবং আইএমএফ কিন্তু সত্য দিচ্ছে যে আপনার ব্যাংক খাতে এই রিফর্ম করতে হবে, এই সংস্কার আনতে হবে, তা নাহলে আমরা ঋণ দিব না। সো এই শর্ত দেওয়ার মাধ্যমে তারা জিনিসটারে স্ট্রাকচারটা ঠিক করে ফেলে। এটারে আমি পলিসি সাপোর্ট বলতেছি। আর যে ঋণটা দিচ্ছে টাকায়, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সও দেয়, যেমন দেখা যাচ্ছে যে বাংলাদেশের টেকনিক্যাল দক্ষ লোক নাই, তো তারা সেই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে দেয় অনেক সময়, বা বাংলাদেশের মানুষের শেখাই দেয় যে আপনারা এইভাবে এইভাবে কাজটা করেন। আচ্ছা, তারপরে ছিল ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। এবং ওয়ার্ল্ড ব্যাংক কি জিনিস, ওয়ার্ল্ড ব্যাংক কখন প্রতিষ্ঠা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে ব্রিটন উডস কনফারেন্স, আশা করি সবাই মনে আছে। তো এই পাঁচটা যে অর্গান আছে ওয়ার্ল্ড ব্যাংকে, আইবিআরডি, তারপরে হচ্ছে আইডিএ, আইএফসি, মিগা আর আইসিএসআইডি, এই প্রত্যেকটার পারপাস, এস্টাবলিশমেন্ট কবে এবং ফাংশন, এই কয়েকটা জিনিস সবাই শনি ভাই পড়বেন, এখানে আছে। তাছাড়া আমি যে লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্কও পাবেন। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা একটু পড়াইতে হবে, সেটা হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন। ধরেন আমরা যে বিভিন্ন ইউর নাম শুনি না, ইইউ, হ্যাঁ, তারপরে এই টাইপের যেগুলো শুনি, ইউরোপিয়ান ইউনিয়ন, হ্যাঁ, তারপরে ফ্রি ট্রেড এরিয়াস, হ্যাঁ, এই বিভিন্ন ফ্রি ট্রেড এরিয়া শুনি না। তো এই জিনিসগুলো হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের নাম তো ইইউ, সবাই শুনেছেন। তো যাদের মধ্যে দেখা যাচ্ছে আমরা কয়েকটা কান্ট্রি মিলে আমরা যদি মনে করি যে না আমরা মানে ট্রেড ব্যারিয়ারটা রাখবো না, যে আমরা ট্যাক্স কম নিব বা ট্যাক্স ফ্রি করে দিব, হ্যাঁ, তো সেক্ষেত্রে হয় কি যে উভয় দেশই একটা লাভবান হয় এবং ইকোনমিটা আরো খুব মানে সাস্টেনেবল পর্যায়ে যায়। এই ঘটনাকে আমরা বলতেছি হচ্ছে ইকোনমিক ইন্টিগ্রেশন, দ্য প্রসেস where countries reduce trade barriers and increase economic cooperation to form a unified economic area। যে আমরা এমন মনে হবে যে কয়েকটা দেশ মিলে এক, আশা করি শুনতে পাচ্ছেন। আমি সরাসরি টপিকে চলে গেলাম। তো দেখেন, শুনতে পাচ্ছেন তো সবাই? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, দেখেন তো আমরা কয়েকটা দেশ মিলে দেখা যাচ্ছে যে যেমন ইউরোপীয় ইউনিয়নের বেশ কিছু দেশ মিলে 27টা মনে হয়, ওরা দেশ মিলে ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের মধ্যে কোনো ট্যাক্স থাকবে না, বা আমরা ফ্রি ট্রেড করতে পারবে, এক্সপোর্ট ইম্পোর্টের ট্যাক্স খুবই মার্জিনাল করে দিচ্ছি বা নাই। সো তোমরা তোমাদের মতো ব্যবসা করো। এতে কি হয় যে ব্যবসার পরিধিটা অনেক বাড়ে এবং সেক্ষেত্রে মানুষের ইনকামও বাড়ে, জব ক্রিয়েশন অনেক বেশি হয়। সো এটা মিউচুয়াল বেনিফিট এখানে তারা নেয়। তো এই 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 পদ্ধতিটা আমরা বলতেছি যে ইকোনমিক ইন্টিগ্রেশন। এবং এটা কিভাবে হেল্প করে, দেখেন যে খুব যখন এরকম ট্যাক্স কম থাকবে, এক্সপোর্ট ইম্পোর্টের বাধা না থাকবে, তখন কি প্রচুর ব্যবসা হবে না, প্রচুর মানুষ কিন্তু ব্যবসা করবে। তো ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে কর্মসংস্থানও বাড়বে, ওভারঅল ইকোনমিক গ্রোথ নিশ্চিত হবে। এবং যখন কোঅপারেশন নিশ্চিত হবে, তখন টেকনোলজি বা মানে স্টেবিলিটি বাড়বে ওই দেশগুলোর মধ্যে, ওই দেশগুলো নিজেদের হেল্পে এগিয়ে আসবে, মিত্র দেশ হিসেবে কাজ করবে। তো এই ছিল আমার ইকোনমিক ইন্টিগ্রেশন পার্ট। তো এই পর্যন্ত যদি বুঝে থাকেন, দুইটা বিষয় আপনাদের লাস্ট দেখায় আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। আর বেশি ডিস্টার্বও করতে যাচ্ছি না, আপনাদের অনেক পড়ানো হয়ে গেছে। তো যা যা পড়াইছে এই পর্যন্ত সবাই সেইগুলা, যাদের কাছে নোট আছে তারা সেভাবে সবাই সবাই হেল্প করেন, করে সবাই পড়েন, যাতে আপনার দেখেন আপনাদের একটা জিনিস একটুখানি দেখাই, যে এটা দেখাইছি তারপরেও আবার একটুখানি দেখাই, যে এই যে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি অফ সাপ্লাই বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যেটাই বলেন, এটা হচ্ছে প্রাইসের সাপেক্ষে ডিমান্ড বা সাপ্লাইয়ের যে পরিবর্তন, এই রেশিওটারে কি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন? মানে এটা কি আমার নেটের বা আমার কোনো প্রবলেম নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? শোনা যায় স্যার। জি স্যার, শোনা যায় স্যার। হ্যাঁ, তো এইটা বারবার এরকম হচ্ছে কেন? যাই হোক, তো আমি যেটা বলতেছিলাম যে এটা আমি অলরেডি দেখানো হয়েছে, তারপরে আবার একটু মনে করাই দিচ্ছি যে ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি হচ্ছে যে আপনার প্রাইস চেঞ্জের সাপেক্ষে এই আপনার
সাপ্লাই বা ডিমান্ডের যে চেঞ্জটা, কোয়ান্টিটি সাপ্লাই বা কোয়ান্টিটি ডিমান্ডেড যে চেঞ্জটা হয়, চেঞ্জটার রেশিওটাই হচ্ছে আমার বলতেছি যে ইলাস্টিসিটি। তো এটার আমি পার্সেন্ট মানে প্রকাশ করা হয় যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি সাপ্লাইড বা কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো এই সূত্রের অঙ্ক হয়তো একটা দিলেও দিতে পারি। তো আপনারা একটুখানি এই অঙ্কগুলো একটুখানি দেখতে পারেন। এইখানে বেশ কিছু ম্যাথ ট্যাথ আছে। তো আপনাদের যদি একটা ম্যাথ দেখাই তাহলে আরো ক্লিয়ার হবেন আপনারা। এটা মনে হয় এই টাইপের ম্যাথ মনে হয় আমি দেখাইছিলাম আমাদের আগেই। ধরেন এই একটা ম্যাথ যে ক্যাথরিন অ্যাডভার্টাইজেস টু সেল কুকিজ ফর 4 টাকা এ ডজন। সি সেলস 50 ডজন। 4 টাকা যখন সে দাম রাখে তখন হচ্ছে 50 ডজন সে বিক্রি করতে পারে। এরপরে হচ্ছে 6 টাকা ডজন যখন তার থাকে তখন সে 40 ডজন বিক্রি করতে পারে। তো এখানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড কত সেটা সে নির্ণয় করতে বলতেছে। তো এই প্রবলেমটা আপনি, এই ধরনের প্রবলেম এখানে অনেকগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো একটু দেখতে পারেন। দেখেন পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, তাহলে কোয়ান্টিটি কত আগে ছিল 50, এখন কত 40, তাহলে পার্থক্য কত -20%। এই যে 40 মাইনাস 50 মানে পরেরটা বাই আগেরটা বাই আগেরটা, এটাই তো হচ্ছে আপনার মানে চেঞ্জ নির্ণয় করার সূত্র, নাকি বুঝতেছেন সবাই? জি স্যার। জি স্যার। সেইটা দিয়ে পরেরটা মাইনাস আগেরটা বাই আগেরটা, এটা দিলে তাহলে আমি কি পাইলাম, এটা 100 দিয়ে গুণ করলে পাইলাম পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস আমি এখন নির্ণয় করব কিভাবে? যে একইভাবে আগে কত টাকা পরে কত টাকা ছিল 6 টাকা, তাহলে 6 মাইনাস পরেরটা মাইনাস আগেরটা বাই আগেরটা, এটা হচ্ছে আমি বাংলায় বলে দিলাম আর কি সহজ করার জন্য। এবং সেখানে আমি পাচ্ছি 50% চেঞ্জ হয়েছে। সো আমার সূত্র কি ছিল? আমার সূত্র ছিল হচ্ছে চেঞ্জ, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, আমার হচ্ছে মনে হয় কোনো একটা প্রবলেম হচ্ছে, যাই হোক। তো আমার কি ছিল যে ইলাস্টিসিটি ছিল হচ্ছে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। তো এইখানে সেই তার মানে পার্সেন্টেজ কোয়ান্টিটি ডিমান্ডেড এর চেঞ্জ কত 20% বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস মানে -20% ভাগ, মানে এটার কিন্তু পরম মান নিতে হবে, অর্থাৎ মডুলাস নিতে হবে। মডুলাস নিলে কি হবে, মানে প্লাস হয়ে যাবে সাইনটা, কারণ চেঞ্জ তো আপনার কখনো মাইনাস হয় না, এটা নিশ্চয়ই আপনারা অবগত আছেন। চেঞ্জ অবশ্যই মানে চেঞ্জের কোনো সাইন হয় না, চেঞ্জটা হয় পার্থক্য, পার্থক্য অলওয়েজ আপনার ইয়ে হয় কি বলে প্লাস সাইন হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ইলাস্টিসিটিটা পেয়ে যাব, ইলাস্টিসিটিটা পেয়ে যাব। এরপরের অংশে বলতেছে কি, তার মানে ইলাস্টিসিটি কত 0.4। এই 0.4 হইলে কোন রেঞ্জে পড়ে সেটা আমি আপনার ক্লাসে শিখাইছি, যে কত হইলে কত, এটা কিন্তু আমি শিখাইছি অলরেডি। আচ্ছা দেখেন পরেরটা বলছে অ্যাজিউমিং দ্যাট দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে এইটা, এই যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে এই 0.4, এটা আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, যেটা বেরোলো। হাউ মেনি উড শি সেল ইফ দ্য প্রাইস ওয়ার 10। এখন যদি 10 হয় তাহলে সে কত বিক্রি করতে পারবে? তো খুবই সহজ, ইলাস্টিসিটি আমি তো জানি 0.4। আর এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি, এটা আমি জানি না, কিন্তু পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড তো আমি জানি। পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড কত আগে, এখন হচ্ছে 10, 10 হচ্ছে, আর এই যে 10, 10 হচ্ছে এই যে উপরে দেখেন 10 হচ্ছে, আর আগে ছিল 4, তাহলে 10 মাইনাস পরেরটা মাইনাস আগেরটা বাই আগেরটা। তো আমি এই যে এই ইকুয়েশনটার এই ইকুয়েশনটার আমি হচ্ছে জানি হচ্ছে এইটা জানি, সরি এইটা আমার বের করতে হবে, এইটা জানি, আর এই যে এইটা তো আমি বের করে নিলাম পরে। এই যে এই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, এটা তো আমি পরে বের করে নিলাম, এটা আমি তো পরে বের করে নিলাম। সো আমি কিন্তু এখানে বের বের করে দিলে মানে এখানে বসাই দিলে ইকুয়েশন ওয়াইজ আমি পেয়ে যাব। তো যাই হোক, এটা কি সবাই বুঝছেন? তাহলে আমি পরের টপিকে যাব। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই শীটটা মনে হয় আমি দিয়েছি নাকি, প্রথম 2 চ্যাপ্টার শীট দিয়েছি না? জি স্যার, দিয়েছিলেন স্যার শীট। 2টা চ্যাপ্টার দিয়েছিলাম।
জি স্যার, 3টা চ্যাপ্টারই দেওয়া হয়েছে স্যার। আচ্ছা দেখেন এইখানে যে বিভিন্ন মার্কেট, এই মার্কেটের স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু দেখেন যে বিভিন্ন টাইপের মার্কেট স্ট্রাকচার আমি দেখতে পারি, যে পারফেক্ট কম্পিটিশন, মোনোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশন, অলিগোপলি। তো এখানে মোনোপলি অর্থাৎ বা এইগুলো কিন্তু পড়াইছি আমি ক্লাসে, তারপরে জাস্ট দেখাই দিচ্ছে আরেকবার যে পারফেক্ট কম্পিটিশনে যে যখন খুশি ব্যবসা আসতে পারে, যে যখন খুশি চলে যাইতে পারে, বাজারে ফেয়ার কম্পিটিশন হয়, এবং কোন কোম্পানি মানে ভালো করবে সেটা নির্ভর করে কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি, সার্ভিস এবং তাদের দামের উপর। যে যত কম দামে ভালো জিনিস দিতে পারবে সে তত উপরে যাবে। কিন্তু মনোপলিতে কি হয়, একটাই কোম্পানি থাকে, সে ছাড়া কেউ ব্যবসা করতে পারে। সো এটার কিন্তু বেশ কিছু ব্যারিয়ার থাকে। এই যে মনোপলির বেশ কিছু ফিচার্স আছে এবং ব্যারিয়ার আছে, এই জিনিসগুলো আপনারা একটু দেখেন যে মনোপলি থাকলে কি কি অসুবিধা হইতে পারে, তারপরে মনোপলি দূর করার উপায় কি, বা মনোপলি থাকলে কি কি প্রবলেম মানুষ ফেস করে। মনোপলি কিন্তু কখনোই ভালো না, কারণ আপনি তখন বেশি দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছে। এগুলো আমি অলরেডি ক্লাসে আলোচনা করছি, জাস্ট একবার একটু দেখাই দিলাম। মনোপলিস্টিক কম্পিটিশন কি জিনিস, 4টা মার্কেট স্ট্রাকচার অবশ্যই। আচ্ছা একটুখানি ওয়েট করেন তো, দেখে আমি এটা ফিক্স করতে পারি কিনা। এটা কেন এরকম হচ্ছে আমি ঠিক বুঝতেছি না, আমার তো নেটওয়ার্ক কিন্তু খুবই স্টেবল আমার। এনিওয়ে, টাইম স্যার প্রতি 45 সেকেন্ড বা 30 সেকেন্ড পর পরই স্যার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। মানে কেন এটা হচ্ছে, আমার তো নেটওয়ার্ক কিন্তু খুবই স্টেবল আমার। স্যার, টাইম এটা কি প্রায় আপনার শেষ, আপনি নতুন লিঙ্ক দিবেন নাকি স্যার? স্ক্রিন শেয়ার করার জন্য হচ্ছে নাকি? বুঝলাম না, বলেন। টাইম প্রায় শেষ স্যার, নতুন লিঙ্ক দিবেন নাকি? না, কত এই মিনিট আছে আর? 5 মিনিটেরও কম আছে স্যার, অনেকক্ষণ আগেই তো আসছিল। সমস্যা নাই, সমস্যা নাই, আমি মানে শেষ করে দিচ্ছি। মানে আমার শেষ দেখানো শেষ, আর আর তো তেমন কিছু দেখাতে হচ্ছে না। স্যার আর স্যার আর 1 মিনিট বাকি আছে। জি জি স্যার, আরেকটা সেশন নেন স্যার। আর এক সেশন নিব। স্যার শুরু করেন স্যার, যেটুকু লাগে স্যার। আমার হয়তো 10 15 মিনিট মিনিট লাগবে সর্বোচ্চ। স্যার, আচ্ছা আমি তাহলে শুরু আরেকটা করতেছি, নেন স্যার, শুরু এটা মনে করতেছি। হয় 30 সেকেন্ড মতো বাকি। আচ্ছা। জি স্যার।